Friends, when problems besiege a nation to this extent, when price hike pushes the poor and the middle class to the brink, বন্ধুগণ, সংকট যখন কোনো দেশকে এই মাত্রায় গ্রাস করে, দ্রব্যমূল্যের উচ্চ হারে যখন দরিদ্র ও মধ্যবিত্তের পিঠ দেয়ালে ঠেকে যায়, প্রশাসন যন্ত্রে যখন উন্নতির কোনো ছাপ চোখে পড়ে না, তখন কি সুশীল সমাজ দর্শকের ভূমিকায় বসে থাকতে পারে? এই দেশে রয়েছে ব্যাপক সংখ্যক উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবী, ব্যবসায়ী, শিল্পপতি, অবসরপ্রাপ্ত আমলা, লেখক প্রভৃতি পর্যায়ের মানুষ, যাদের নিয়ে আমরা গর্বিত। আমি মনে করি আজ সুশীল সমাজের এমন ভূমিকায় আবির্ভূত হওয়া উচিত, দেশের প্রয়োজনের সময় তাদের থেকে যে ভূমিকা আশা করা হয়ে থাকে। কারণ সুশীল সমাজের উপর রয়েছে জনগণের অগাধ বিশ্বাস। People have great faith in you. An united platform for the civil society. একটি একক মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে সুশীল সমাজ কাজ শুরু করতে পারেন। জীবনের চরম নিরাপত্তাহীনতা বোধ, আইন শৃঙ্খলার চরম অবনতিতে মানুষের প্রাণহানি এবং দুর্নীতির জটিল পরিস্থিতি জরুরি মনোযোগ দাবি করে। আমি আশা করছি এই পরিস্থিতির প্রতি সাড়া দিয়ে এবং তাদের প্রতি জনগণের যে বিশ্বাস রয়েছে তার প্রতি সুবিবেচনা করে সুশীল সমাজ এগিয়ে আসবে। আর আমি আপনাদের সঙ্গে মিলিত হবার, আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে সুখী হব এবং এই অঙ্গীকার আমি বরাবরই করেছি। দুপুর থেকেই সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বাড়িধারার বাসভবন পুলিশ ঘিরে রাখে। বিকেল 3:35 বদরুদ্দোজা চৌধুরী তার পূর্ব নির্ধারিত সমাবেশে যোগদানের জন্য মুক্তাঙ্গনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিশ্ব রোডের নতুন বাজার মোড়ে তার বহর যানজটে পড়ে। পথ বদলে তার গাড়ির বহর ঘুরিয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে এয়ারপোর্টে উঠতে চেলে ঠিক আগেই রেলগেট বন্ধ করে তার পথরোধ করে পুলিশ। 4:05 মাহিবি চৌধুরী এর প্রতিবাদে এয়ারপোর্ট রোড অবরোধ করেন। এ সময় পুলিশের সাথে তাদের কয়েক দফা কথা কাটাকাটি হয়। বদরুদ্দোজা চৌধুরী বিকেল 4:15 দিকে গাড়ি থেকে বের হন ও এর প্রতিবাদে বক্তব্য রাখেন। 4:30 দিকে সড়ক অবরোধ তুলে নেওয়া হয় ও জনাব চৌধুরীর নেতৃত্বে তারা পায়ে হেঁটে মুক্তাঙ্গনের উদ্দেশ্যে রওনা হন। কুড়িল বিশ্ব রোড থেকে মহাখালী মোড় পর্যন্ত তাদের মিছিল পায়ে হেঁটে পৌঁছায় বিকেল 5:30টায়। এই দীর্ঘ পথে তাদের গাড়িতে উঠতে দেওয়া হয়নি। বিকেল 5:45 দিকে তাদের মিছিল মহাখালী থেকে ডানে মোড় নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় ও রেলগেট ফেলে অবরোধ সৃষ্টি করে। এর প্রতিবাদে রাস্তার উপরেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর ঠিক পরপরই একদল লোক তাদের উপর আক্রমণ চালায়। তাদের ইটপাটকেলের আঘাতে অনেকেই আহত হন। এ সময় মুহূর্তেই সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের মাথায় ইট লাগে। মাহিবি চৌধুরী পায়ে আঘাত পান। জনাব বি চৌধুরী দৌড়ে প্রায় 1 কিলোমিটার দূরে তেজগাঁওয়ের দিকে রেল লাইনের উপর আশ্রয় নেন। এই প্রতিবাদ ভাষায় প্রকাশ করার মতো না। এটা এক ধরনের জঙ্গলি আক্রমণ। যারা ভোটে নির্বাচিত হয়ে আসে তাদের একটা ন্যূনতম দায়িত্ব থাকে দেশের মানুষকে রক্ষা করা, দেশের মানুষকে তার কথা বলতে দেওয়ার অধিকার। কিন্তু দুঃখের বিষয় এর প্রমাণ তো পেলামই না। এরপর লোকে বিশ্বাস করবে যে দেশে বোধহয় কোনো সভ্য সরকার নেই। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। মহাখালী মোড়ে চ্যানেলায়ের গাড়ি সামনে পেয়ে তাতে করেই পুলিশ তাকে বাড়িধারার বাসায় পৌঁছে দেন। দুপুর 1:30টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিকল্প ধারার প্রেসিডেন্ট প্রার্থী ডক্টর জাকির হোসেন কয়েকজন আইনজীবী সহ সমাবেশ স্থলে আসতে চাইলে মঞ্চ দখলকারীরা তাদের লাঞ্ছিত করে। এ সময় ফাঁড়ির সামনে একটি ক্র্যাকার ছোড়া হলেও তা বিস্ফোরিত হয়নি। পুলিশের সামনে থেকে ক্র্যাকারটি এক যুবক কুড়িয়ে নিয়ে যায়। 3টা থেকে মাহিবি চৌধুরীর গাড়ি সন্দেহে বাস্তুহারারা একটি প্রাইভেট কারকে ধাওয়া করে। 3:30টার দিকে বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ বিকল্প ধারার পূর্ব নির্ধারিত সমাবেশ স্থলে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। জাতীয় কমিটির নাম ঘোষণার আগেই এই আচরণের কারণে সরকারের পদত্যাগ দাবি করেছেন বদরুদ্দোজা চৌধুরী।
উৎকণ্ঠা থাকলেও ডক্টর কামাল হোসেনের ঐক্য প্রচেষ্টার সম্মেলনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্মেলন শেষ হওয়ার কিছু আগে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী পল্টন ময়দানে এসে পৌঁছলে তাকে ঘিরে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তারা বলেছিল পল্টন ময়দান আমাকে দেবে না, তারা বলেছিল আমাকে মুক্তাঙ্গন দেবে, পল্টন ময়দান দেয় নাই, মুক্তাঙ্গন দেয় নাই। শিক্ষিত ছেলেদের ভাড়াটে গুন্ডা বানিয়ে তারা ব্যবহার করেছে। মা বাবার শিক্ষিত সন্তান যারা ভালো ছেলে তাদের হাতে অস্ত্র দিয়ে ইট পাটকে দিয়ে তারা আমাদের আক্রমণ করেছে। এই আক্রমণের প্রতিফল তাদেরই লাভ করতে হবে। এটা সবই খায় নাই। বাংলাদেশের মানুষ কখনো তাদের ক্ষমা করবে না। আমি বলেছিলাম আপনারা সন্ত্রাস করছেন, আমি বলেছিলাম আপনারা দুর্নীতি করে বাংলাদেশের গরিব মানুষের টাকা লুটপাট করতে পারবেন না। আমি কি ভুল করেছি? আমি কি খারাপ কথা বলেছি? আমি কি অন্যায় কথা বলেছি? কিন্তু তারা সন্ত্রাসীদের লেলিয়ে দিল, তারা অস্ত্র দেখালো, তারা আক্রমণ করতে লাগলো আমাদের উপরে, আপনাদের উপরে, জনগণের উপরে, ডক্টর কামাল হোসেনের উপরে। তারা মেজর মান্নানের বাড়ি আক্রমণ করলো, তারা মেজর মান্নানের ফ্যাক্টরি 7টা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিল। দেশের সম্পদ ধ্বংস হলো না? এই সম্পদ কে ধ্বংস করলো? সরকার না বিরোধী দল? যে সরকার দেশের সম্পদ ধ্বংস করে তার কি ক্ষমতায় থাকার অধিকার আছে? যে সরকার আপনাদের উপর হিংস্র মানুষ মেরিয়ে দেয় তাদের কি সরকারে থাকার অধিকার আছে? আপনারা বিএনপিকে ভোট দিয়েছিলেন ক্ষমতায় থাকার। আজকে কি আপনারা বিএনপির বিরুদ্ধে সরকার আপনাদের সমস্ত সমর্থন প্রত্যাহার করলেন? যদি করে থাকেন প্রত্যাহার, 2 হাত তুলে দেখিয়ে দেন। আমাদের কোন সমর্থন নাই। আপনারা বলেন সমর্থন নাই, সমর্থন নাই, সমর্থন নাই। এরপরও একমাত্র নির্লজ্জ মানুষ সরকারে থাকতে পারে। বিকল্প দ্বারা আমাদের দেশে গণতন্ত্রের জন্য, আমাদের দেশে ফিউচারের জন্য অবশ্যই দরকার আছে। শুভ হোক বিকল্প দ্বারা জন্মদিন, আমি সেটা চাই এরা আরও আগে যাক। বাংলাদেশে এখন প্রতিহিংসামূলক রাজনীতি চলছে। এখানে একদল অপর দলকে কীভাবে সাহায্য না করে তারা একে অপরকে দোষারোপ হিসাবে নিচ্ছে, সেই হিসাবে বিকল্প ধারা অন্য একটা পথ বেছে নিয়ে তারা সব সমস্যাগুলো ভালোভাবে সমাধান করার চেষ্টা করছে এবং তার জন্মদিন উপলক্ষে আমি উইশ করছি। আমাদের বাংলাদেশের এই রাজনৈতিক অঙ্গনে তৃতীয় শক্তি হিসেবে, মোটামুটি আমি বলবো তৃতীয় শক্তি হিসেবে স্থান পাওয়া বিকল্প ধারার জন্মদিন। আমাদের এই দেশে এই উত্তপ্ত রাজনীতিতে যখন বিরোধী